মহারাষ্ট্র মডেল এই বাংলায় স্থাপন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। একদিকে অপারেশন লোটাস এবং অন্যদিকে অপারেশন টাইগার। কোথাও গিয়ে অক্সিজেন পেলেন মমতা ব্যানার্জি। রাজনীতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শাসক দল বিরোধীদের ছাড়া এগোতে পারছে না। ব্যর্থতাটা কার? বিরোধী রাজনৈতিক দলের নাকি শাসক দলের? রাজ্য রাজনীতি এক অন্য সমীকরণে বর্তমান সময়ে বইছে, এক অন্য খাতে এখনকার দেশের রাজনীতি থেকে এই বাংলার রাজনীতি। মহারাষ্ট্র মডেল এই বাংলায় স্থাপন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। একদিকে অপারেশন লোটাস এবং অন্যদিকে অপারেশন টাইগার। কি এই সমস্ত অপারেশন, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। তবে একটা জিনিস না বললেই নয় যে এই সময় দাঁড়িয়ে বিরোধী দলগুলোর ঘরের ভিতরে ঘর তৈরি করার যে রাজনৈতিক রণকৌশল ভারতীয় জনতা পার্টি করে চলেছে তা জনসমক্ষে চলে এসেছে। মহারাষ্ট্র একনাথ শিন্ডে, উদ্ধব ঠাকরে, এই যে মহারাষ্ট্র মডেল, মহারাষ্ট্রের বিধায়ক ভাঙানো থেকে সাংসদ ভাঙানো, সেই বিষয়ে যখন সুপ্রিম কোর্ট রায় দিল যে ব্যক্তি বড় না দল বড় সেটা জানালো, তখন কোথাও গিয়ে অক্সিজেন পেলেন মমতা ব্যানার্জি। তাহলে এবার ঋতব্রতদের কি হবে? কি হবে এই ঋতব্রত পন্থী তৃণমূল নেতৃত্বদের, যাদের কাছে মঞ্চে শুধু নেতাদের ভিড় আছে, কর্মীদের ভিড় নেই? সেই সমস্ত নেতৃত্বদের এবার কি হবে সেটাই আগামী সময় দেখার। তবে এই জায়গায় দাঁড়িয়ে লোকসভার বাদল অধিবেশন শেষের পথে, আর এই সময় দাঁড়িয়ে লোকসভায় নরেন্দ্র মোদীর সঙ্গে এনসিপিআই, হঠাৎ করে গজিয়ে ওঠা হাওড়ার সাঁকরাইলের একটা দল, যেখানে রেজিস্ট্রেশন হাওড়া সাঁকরাইল, আপনারাও হয়তো আগে শোনেননি, এমন কোনো দল এই গোটা দেশের বুকে রয়েছে, এনসিপিআই। হঠাৎ করে সেই দল বিজেপির বি টিম হয়ে যে কাজ করছে সেটা স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক, পায়েস খাওয়ানো হচ্ছে, নরেন্দ্র মোদী পায়েস খাওয়াচ্ছেন, সেই বৈঠক চলছে। অপরদিকে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন। তবে এখানে প্রশ্ন, বাংলায় বিরোধী রাজনৈতিক দলগুলোদের নিয়ে বৈঠক এর আগে হয়নি, না 34 বছরের সিপিএম এর শাসনকালে হয়েছে, না তৃণমূলের আমলে হয়েছে, কোনো আমলেই হয়নি। তবে বিজেপির এই আমলে বিরোধী দলগুলির বিধায়কদের নিয়ে বৈঠক হচ্ছে। কেন্দ্রে বিরোধী রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে কি বৈঠক হয় সেইভাবে? যারা এনডিএ জোটের মধ্যে আছে তাদের নিয়ে বৈঠক হয়। শুভেন্দু অধিকারী এই বৈঠক বিভিন্ন সময় তিনি করছেন, আর এই বৈঠক থেকে একটা জিনিস উঠে আসছে, রাজনীতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শাসক দল বিরোধীদের ছাড়া এগোতে পারছে না। শাসক দলের মাথায় বিরোধী শিবিরের হাত না থাকলে শাসক দল ক্ষমতা ধরে রাখতে পারছে না। ব্যর্থতাটা কার? বিরোধী রাজনৈতিক দলের নাকি শাসক দলের? সব থেকে বড় প্রশ্ন তো এখন এটাই। তবে যারা সাংসদ থাকাকালীন, তৃণমূলের সাংসদ থাকাকালীন তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে নিজের এনসিপিআইতে যোগ দিয়ে দিলেন, তাদের আগামী সময় কি হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লার কাছে ডেপুটেশন দিয়েছেন। যারা তৃণমূলের টিকিটে জিততে, তৃণমূলের ভোটাররা যাদেরকে ভোট দিয়েছে, যাদেরকে সাধারণ মানুষ তৃণমূলের সাংসদ হিসাবে নির্বাচন করেছেন, তাদের এনসিপিআই সাংসদ হিসাবে সাধারণ মানুষ কেন মেনে নেবে? আজকে ধরুন আপনি তৃণমূলকে ভোট দিয়েছেন, আপনার যে বিধায়ক বা সাংসদ সে হঠাৎ করে অন্য দলে চলে গেল, আপনার ভোটটা তৃণমূলের কাছে রয়েছে, কিন্তু সে তো পাল্টিটা মারলো, তাহলে আপনার ভোটের এই হিসেব কে দেবে? মানুষের দেওয়া ভোট এতটাই মূল্যহীন যে আজ এই দল, কাল ওই দল, এক সময় এই দল বদল
রাজনীতির সবথেকে কলঙ্কিত বিষয় ছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে এই দলবদল কোথাও বায়োডাটা ভারী করা হচ্ছে যে আমি এতগুলো দল ঘুরে এসেছি, এত জায়গায় চাকরি করে আসার মতো, এতগুলো জায়গায় এত মাস করে চাকরি করেছি, এত বছর চাকরি করেছি। ঠিক সেরকম এই দলে এত বছর, ওই দলে অত বছর থেকেছি। যার যত দলবদল তার গুরুত্ব নাকি তত বেশি এখন রাজনীতিতে। তাই এই পরিস্থিতি যখন গোটা দেশের রাজনীতিতে চলছে, তাহলে যারা যে সমস্ত সাংসদরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের শিবির বদল করে অন্য শিবিরের হাত ধরেছেন, তাদের পরিণতি আগামী সময়ে ঠিক কি হবে? তারা আগামী সময়ে আবার মানুষের সামনে দাঁড়িয়ে ভোট চাইতে পারবেন, নাকি সাংসদ পদ এবার খারিজ হবে? এবার সময় সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার, কারণ যাদের ভোটে নির্বাচিত হয়েছেন তারা তো একটা রাজনৈতিক দলকে ভোট দিয়েছে। সেই দলের যদি আপনি না থাকেন, তাহলে আপনাকে তো ভোট দেয়নি, ভোটটা তো দলকে দিয়েছে। আপনার সাংসদ থাকার তো কোনো অধিকারই নেই। তাহলে মানুষের ভোটে আপনি নির্বাচিত হননি, ওই দলের প্রতীকে দাঁড়িয়েছেন বলে নির্বাচিত হয়েছেন। যদি ক্ষমতা থাকে হুমায়ুন কবিরের মতো নিজের রাজনৈতিক দল তৈরি করে জিতে দেখান। এই কথা রাজনৈতিক মহলে এখন চর্চার কেন্দ্রবিন্দু। তবে এদের ভবিষ্যৎ যে আগামী সময়ে খুবই করুণ সেটা বোঝা যাচ্ছে। বহু বিধায়ক, বহু সাংসদরা জল মাপছেন। মুর্শিদাবাদের 3 জন সাংসদই জল মাপছিলেন এতদিন, কোন দিকে পাল্লা ভারী, যেদিকে স্রোত বইছে সেই দিকেই স্রোতে গা ভাসাবো। এদের পরিণতি যে আরো খারাপ পর্যায়ে চলে যেতে পারে আগামী সময়ে, কারণ ভারতীয় জনতা পার্টি যারা এতদিন করেছেন তারা টিকিট পাবেন না, আর যারা দুদিন উড়ে এসে জুড়ে বসে সুখের পায়রা হচ্ছেন তারা টিকিট পেয়ে যাবেন, আর সেটা কর্মীরা মেনে নেবেন না। ফলে তাদের আগামী সময় টিকিটটা দেবে কে? তৃণমূল কংগ্রেস। যদি তৃণমূলে না থাকে টিকিটটা, তাহলে পাবেন কোথায়? আচ্ছা, সায়নী ঘোষ যদি অন্য এনসিপিআই এর প্রতীকে যাদবপুর কেন্দ্রে দাঁড়ালেন, কটা ভোট পাবেন? সায়নী ঘোষ নিজের ফেস ভ্যালুতে কটা ভোট পাবেন? আর তৃণমূল কংগ্রেসে ধরুন রাম, শ্যাম, যদু, অথর্ব যে কেউ দাঁড়াক, কটা ভোট পাবে? এই বিবাদ থেকেই যাচ্ছে। ফলে ব্যক্তি বড় নাকি প্রতীক বড়, এই লড়াই এখন বর্তমান সময়ে জাতীয় রাজনীতিতে চলছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।